জীবনে তো আমি কম বঞ্চিত হইনি, আমিও তো প্রচুর বঞ্চিত হয়েছি। সবাই তো বলেছে যে আমার দ্বারা কিছু হবে না। এবার সবাই মিলে জোর না ধরলে আমি প্রমাণ করব কি করে যে আমার দ্বারাও অনেক কিছু হবে। তোমরা তোমার সঙ্গী। আমরা আমাদের দোকানটা এত বড় করব না, দেখবে তখন কি হয়। তখন আমাকে ঢুকতে দিবি তো? ফ্রিতে খাওয়াবি মাঝে মাঝে? তুমি যে কি বলো না জামাই বাবু। তোকে কতবার বলেছি আমাকে জামাই বাবু বলে ডাকবি না, আমাকে বলবি আসমান দা। কেন বলবো না? তুমি আমাদের তোতাদির বর, তাহলে তোমাকে জামাই বাবু বলবো না তো কি বলবো বলো? আর আমার তো জামাই বাবু বলতে ভালোই লাগে। দিদি দিদি আমি বাঁচলাম গো। তোমার কাছে আমার মেয়েটা থাকবে, এর থেকে বেশি নিশ্চিন্ত আমি আর কিছুতে হতাম না। সত্যি তো, চাকরি বাকরি কিরকম হঠাৎ করে পাওয়া সম্ভব বলো? হঠাৎ তো পেতো না। ওই বাড়ি বাড়ি গিয়ে টিউশন করতো, কত রাত হয় ফিরতে, ভীষণ চিন্তা হয়। আর কি কে কি কথা শোনায়, কি করে, তার থেকে তোমার কাছে থাকবে আমি একদম নিশ্চিন্ত। আরে বাবা, দোকান তো আমি করবই। যদি দোকান নাও পাই আমি ঝুপড়িতে দোকান করব, কিন্তু দোকান আমি ছাড়বো না, আমি দোকান করবই। তুমি চিন্তা করো না, তুমি জায়গা পেয়ে যাবে। তোমার জামাই তো খোঁজ লাগিয়েছে, তুলির বিয়ের পরেই তো ব্যবস্থা হয়ে যাওয়ার কথা ছিল। তুমি পেয়ে যাবে জায়গা, একদম চিন্তা করো না, ঠিক আছে? তাহলে আজ আমি কলেজে জয়েন করে যাই। মানে আর তো ছুটি নিয়ে। হ্যাঁ দাদা ভাই, এবার তোরা নর্মালি সবাই কাজকর্ম শুরু করে দে, আর ছুটি টুটি নেওয়ার কোনো দরকার নেই। আমি একদম ঠিক আছি। তুলি? হ্যাঁ মা বলো। বলছিলাম যে আমি চা করতে যাব, আমাকে একটু নিয়ে যাবি মা? মা, তুমি এরকম ভাবে ভেঙে পড়লে কি করে হবে বলো তো? হ্যাঁ, তুমি তো আমাদের পাওয়ার হাউস, তোমার শক্তিতেই তো আমরা চলি। ওই যে বাবাকে দেখো কেমন থম মেরে দাঁড়িয়ে আছে। আচ্ছা, তোমরা দুজনে যদি এরকম ভাবে ভেঙে পড়ো তাহলে আমার কি হবে বলো তো? আমি কি করে থাকবো? দাদা ভাই কলেজে বেরিয়ে যাবে, বৌদি বাইরে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে, আর সেখানে তোমরা দুটো মানুষ, হ্যাঁ, এরকম ভাবে সারাক্ষণ যদি শোকের পরিস্থিতি তৈরি করতে থাকো তাহলে আমার কি হবে একবারও ভেবে দেখেছো মা? মা, আমি তো ঠিক হওয়ার চেষ্টা করছি বলো, সেখানে তোমরা আমাকে একটু সাপোর্ট দিতে পারো না? বলো না মা। হ্যাঁ রে মা, তুই ঠিকই বলেছিস। অন্যায় তো আমাদের, ভুলটা তো আমাদের হয়েছে। আমাদের তো সত্যি সত্যি তোকে সাপোর্ট দেওয়া উচিত ছিল। তোর জীবনে যে ঝড়টা বয়ে গেল, হ্যাঁ আমরা কষ্ট পাচ্ছি ঠিকই, কিন্তু তুই যা কষ্ট পাচ্ছিস মা, তার একানাও তো আমরা পাচ্ছি না। পুরো কষ্টটা তো তোর ওপর দিয়ে যাচ্ছে, যার ওপর দিয়ে যায় সেই বুঝতে পারে। আর সত্যি কথা বলতে কি মা, এই যে অবহেলা, এই যে অপমান, এই যে উপেক্ষা তোকে সহ্য করতে হলো না, যে কষ্টটা তোকে সহ্য করতে হলো, সেটা একমাত্র তুই বুঝতে পারছিস। তবে একটা কথা মনে রাখিস মা, যে ঈশ্বর যা করেন মঙ্গলের জন্য করেন। মনে রাখবি যে তোর জীবনে যে ঘটনাটা ঘটে গেল তোর মঙ্গলের জন্যই কিন্তু ঘটে গেল। দেখবি আর কোনো কষ্ট থাকবে না, আর কোনো দুঃখ থাকবে না। থানা থেকে ফোন করছে। হ্যালো, যা বলেছিলাম তাই। কি বলুন তো স্যার? এই ছেলের বাবা মা সব সাজানো, আর জামশেদপুরে ওদের কোনো বাড়িই নেই। হ্যাঁ, ওর বাড়িঘর কোথায় সেটা এখন আমরা বুঝতে পারিনি, তবে যে ঠিকানাটা দিয়েছিল সেটা একেবারে ভুয়ো ঠিকানা। আর যে লোকেদের সাজিয়ে ও প্লেস করে রেখেছিল সেটা ওরই টিমের লোক। তারা কেউ জামশেদপুরে থাকে না। যাক, যা অনুমান করেছিলাম তাই তো হলো। স্যার
স্যার মানে খুব জানতে ইচ্ছে করছে যে আপনারা এখন ওদের কি গতি করছেন? চার্জ দিয়েছি, চার্জ দিয়ে কোর্টে পাঠাবো। 11টা বাজুক, তারপর কোর্টে নিয়ে যাব। আজ থেকে জেসি হয়ে যাবে, তারপর তো হিয়ারিং, বিচার টিচার। কেঁচো করতে গিয়ে আরো যে কত বড় বড় সাপ বেরোবে। আমি আবার বলছি, আপনার বোন কিন্তু বেঁচে গেছে। তবে হ্যাঁ, সাক্ষ্য দিতে কিন্তু আপনাদের ডাক পড়তেই পারে, কারণ আপনাদের সাক্ষ্যর ওপরই তো সব দাঁড়িয়ে থাকবে। না না স্যার, আমাদের দিক থেকে আপনারা 100% সহযোগিতা পাবেন, একদম চিন্তা করবেন না। আমরা কোনো মতেই নন কোঅপারেটিভ মোডে যাব না। থ্যাংক ইউ। দাদা ভাই কি বললো? কি লাভ শুনে? ভালো কিছু হলে নিশ্চয়ই বলতাম। খারাপটাই বল না দাদা ভাই। এখন খারাপ কথাগুলো আমার বেশি শুনতে ভালো লাগছে। ওর মা বাবা হিসেবে যাদেরকে আমরা ফোন করেছিলাম বিয়ের কথা পাকা করার জন্য, তারা কেউ ওর বাবা মা নয়, সবাই সাজানো লোক। ওদের 11টার সময় কোর্টে নিয়ে যাবে, জেল কাস্টাডিতে থাকবে, তারপর বিচার হবে। আর ওরা এটাও আশঙ্কা করছে যে হিয়ারিংয়ে ওদের আরও অনেক কথা বেরিয়ে আসবে, অনেক তথ্য ওরা পাবে সেখান থেকে। তবে থানা থেকে অফিসার আমাদের রিকোয়েস্ট করেছেন যে সাক্ষ্য দেওয়ার ব্যাপারে আমাদের প্রয়োজন হতে পারে, তখন যেন আমরা যাই, কোঅপারেট করি। শুধু এটা দেখিস দাদা ভাই, যেন আমাকেও ডাকে। আমিও ওখানে যেতে চাই, আমিও সাক্ষী দিতে চাই, আমি ওর মুখোমুখি দাঁড়িয়ে বলতে চাই যে ও আমাকে ঠকিয়েছে, ও একটা প্রতারক। ও অত্যন্ত ধুরন্ধর একটা ছেলে, অত্যন্ত খারাপ একটা ছেলে, যার কাছে বিশ্বাসের কোনো মূল্য নেই, কোনো মূল্য না। ও একটা মেয়ে পাচারকারী। এমনকি ও আমাকেও পাচার করার উদ্দেশ্যে বিয়ে করেছিল, বিদেশ পাঠাতে চাইছিল। ওর কোনো মানবিক গুণ নেই, পাশবিক গুণও নেই। ও মানুষ পশুর উভয়েরই অধম। আমাকে শুধু এটুকু বলার সুযোগ দিস দাদা ভাই তোরা। কি হয়েছে তুলি? এত মন খারাপ করতে নেই। না বৌদি, আমি তো মন ভালো করার চেষ্টা করছি। আমার কি হয়েছে? আমি তো দিব্যি আছি, বেশ ভালোই আছি, বরং আমি তো বেঁচে গেছি। এখন কি ভাবছি বলো তো, পৃথিবীটা না সত্যি খুব সুন্দর। খাদের পাশে দাঁড়িয়েও আমি উঠে দাঁড়াতে পেরেছি, এর থেকে ভালো আর কিছু হতে পারে? তবে এসবের জন্য আমি কাকিমার কাছে চিরকৃতজ্ঞ থাকব, চিরকৃতজ্ঞ থাকব। আমাকে নিয়ে ভেবো না, আমি একদম ঠিক আছি, একদম। কি হলো মা, চা দেবে না আমাকে? চা দাও। এক্ষুনি আছি মা, এক্ষুনি আছি। ও কাকিমা তুমি বসো, আমি চা বানিয়ে দিচ্ছি, আর কালকের যা খাবার দাবার আছে সব আমি গরম করে দিচ্ছি। না, ওই খাবার সব ফেলে দেয়া হবে। কেন তুলি? এগুলো বাবার কষ্টের টাকায় কেনা খাবার। এই খাবারগুলোর জন্য আমরা পয়সা দিয়েছি এবং আমরা এই খাবারগুলো খাবো, আনন্দ করে খাবো, আমরা সেলিব্রেট করব তুলি। যে তুমি একটা বাজে ছেলের হাত থেকে বেঁচে গেলে, আমার ননদ একটা বাজে ছেলের হাত থেকে বেঁচে গেল, এটা একটা সেলিব্রেশনের সময়। ফকির বলছি, তুমি একটু গিয়ে খাবারগুলো রেডি করো, আমি আসছি। ভালোবাসা